সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স এর ক্লাস নিব। তো আমার অনার্সের যারা আছো, সেটা ঢাকা কলেজ হোক আর অনার্সের অন্য কলেজে হোক, যারা পরিশোধন অনার্স পড়ছো সেকেন্ড ইয়ার অনার্স, তাদের জন্য আমি আজকে ক্লাসটা নিচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালোই আছো, এবং আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস নেব তোমরা আমার সাথেই থাকবে, এই প্রত্যাশা করেই আমি ক্লাসটা শুরু করি। আমরা এর আগেও এর উপরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, এবং এগুলো যেগুলো আমরা আলোচনা করছি সেগুলো কিন্তু টোটাল ইন্টারমিডিয়েট একটা সাবজেক্টের সাথে টোটাল মিল আছে। এবং অনেকে সেই ইন্টারমিডিয়েট যখন আমরা নমুনা পড়িয়েছি তখন কিন্তু অনেকে আমার এই ক্লাসটা দেখেছে তোমাদের ইয়ারে। বিশেষ করে ফয়সাল আমাকে বলছে, স্যার হ্যাঁ আমি ক্লাসটা দেখেছি, এবং ফয়সালকে আমি বলেছি আমার এই ক্লাসটা তোমরা দেখো। অনেকে দেখেছো, আর যারা দেখো নাই তারা এখন আমার ক্লাসটাকে অনুধাবন করো। আর আমরা গত সোমবারের ক্লাসে অনেকগুলো সংখ্যা পড়িয়েছিলাম, সম্ভবত আমরা জরিপ পর্যন্ত এসেছিলাম। তার মধ্যে আমরা সমগ্র পড়িয়েছি, নমুনা পড়িয়েছি, নমুনায়ন পড়িয়েছি, তারপরে নমুনা ভগ্নাংশ পড়িয়েছি, যেখানে আমরা স্যাম্পল ফ্র্যাকশন বলি, নমুনা কাঠামো পড়িয়েছি, পপুলেশন সাইজ, তারপরে আমাদের স্যাম্পল সাইজ, লার্জ পপুলেশন কখন বলে, লার্জ স্যাম্পল কখন বলে, হ্যাঁ, অর্থাৎ সসীম সমগ্র অসীম সমগ্রকে আমরা বলেছি। অনেকগুলো সংখ্যা আমরা পড়েছিলাম, তাই না? সুতরাং আজকে আমরা আরো কিছু পড়ব, যেখানে আমরা বলবো জরিপ আমরা একটু বলেছিলাম। সার্ভে জরিপ অর্থ হলো গণনা করা। জরিপ অর্থ গণনা করা, আমরা গ্রুপ গণনা করি, যেটাকে আমরা আদমশুমারি বলি। তোমার জরিপ অনেক প্রকার গণনা হতে পারে, যেমন তুমি লোক গণনার ক্ষেত্রে বলতে পারো কোন শিক্ষাগত তথ্য জানার জন্য তুমি গণনা করতে পারো, দেশের অর্থনৈতিক অবস্থা কেমন এটা গণনা করতে পারো, বর্তমান যে বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং বিশ্বের অন্যান্য দেশের যে করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কি করোনা পরিস্থিতি ঠিক মতো সামাল দিতে পারছে, অন্য দেশের থেকে আমরা ভালো অবস্থানে আছি না খারাপ অবস্থানে আছি, এগুলো জানার জন্য তুমি জরিপ করতে পারো। এবং তুমি বলতে পারো যে কোন স্টেজে এই যে লোকেরা বেশি আক্রান্ত হচ্ছে, কারা বেশিরভাগ রিকভারি করছে, এবং কোন বয়সের লোকেরা মারা যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু তুমি জরিপ করতে পারো, যেটা বর্তমান পরিস্থিতির উপর। এই যে আমাদের এগুলো আমাদের বলতে হবে, কেননা মনে রাখতে হবে যে এই স্যাম্পলিং মানে হলো এই বাস্তব কতগুলো উদাহরণের মাধ্যমে বুঝাতে হবে। তো তুমি যদি মনে করো ডেঙ্গুর প্রকোপ এর জন্য যদি তুমি বলো, এই যে ডেঙ্গুর কিসে থেকে হয়, তুমি জানো ডেঙ্গু হয় কি থেকে? মশা থেকে, মশা বাহিত রোগ। এখন গতবার আক্রান্ত হয়েছিল আর এবারের আক্রান্তের মধ্যে তুলনা যদি করতে চাও, যে আক্রান্তরা গতবার বেশি ছিল, তার প্রোটেকশন কি ছিল, মৃত্যুর হার কেমন ছিল, এইগুলো যদি বর্তমান সাথে তুলনা করতে চাও, সেখানে তোমাদের মৌখিকভাবে বা তুমি একটা জোর করে চাপিয়ে দেবে, সেটা কেউ মেনে নেবে না। তোমাকে তথ্যের মধ্যে আমাকে বললো, স্যার গত বছরের চাইতে এবছর রোগ বেশি বেড়েছে ডেঙ্গু, আমি সেটা মানবো। আমি বলবো তুমি তোমার এই কথার উপরে ভিত্তি রেখে আমাকে বলো, তুমি কতটুকু জোর দিয়ে আমাকে বলতে পারো, যে তোমার তথ্যের ভিত্তি কি আমাকে বুঝাও, তোমার গবেষণার ফলাফলটা কি আছে আমাকে বুঝাও, আমি সেভাবেই গ্রহণ করবো। যদি হ্যাঁ তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে যদি আমরা সঠিকভাবে পেয়ে যাই, হ্যাঁ আসলে যে তথ্যগুলো নেওয়া হয়েছে তার মধ্যে এই ফলাফল এসেছে, তাহলে সেটা গ্রহণ করতে কোনো বাধা নেই। কিন্তু তুমি মন গড়া তথ্য দিয়ে যদি আমাকে বোঝানোর চেষ্টা করো, সেটা কিন্তু আমি কখনোই বুঝবো না। সুতরাং এই কারণে যখন কোনো গবেষণা বা রিসার্চের প্রয়োজন হয়, তখনই আমাদের তথ্যের প্রয়োজন হয়। আর সেই তথ্যগুলো আমরা কালেক্ট করি বিভিন্ন উপায়ে, অনেক পদ্ধতি রয়েছে।
যেমন আমরা বলতে পারি তোমাদের আছে যেগুলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, স্ট্রাটিফাইড স্যাম্পলিং এর মাধ্যমে, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, এইগুলো জাস্ট একটা বেসিক তোমাদের রয়েছে, এই ডিটেইলস আছে থার্ড ইয়ারে। তো যাই হোক, এই যে পদ্ধতিগুলোর মাধ্যমে তথ্য আমরা কালেক্ট করবো তাকে আমরা কি বলি, এটি এই যে তথ্য নেওয়া, কি পদ্ধতি নেব, কোন ভাবে কালেক্ট করব, এগুলো হলো জরিপ। জরিপ মানে গণনা করা, আমি গণনা করব। তাহলে জরিপ আমরা বলতে পারি কয় প্রকার বলো? দুই প্রকার। আমরা সুমারি জরিপ বলি, আর কি নমুনা জরিপ, স্যাম্পল সার্ভার সেন্সাস আমরা বলে থাকি। সুমারি জরিপ তোমরা জানো যে আমাদের দেশে প্রতি 10 বছর পর পর লোক গণনা শুরু হয়। আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন দেশের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন বেড়ে হয়েছে 17-18 কোটি লোক, তাই না? তাহলে আমাদের প্রতি 10 বছর পর পর আমরা লোক গণনা করি। এক্ষেত্রে দুটো জিনিস পাওয়া যায়, দেখো দুটো অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত আমরা পেয়ে যাই যদি সঠিকভাবে এগুলো আমরা করি। সেটি কি, যে বাংলাদেশের লোক সংখ্যা কত হলো, পূর্বে কত ছিল, 10 বছর আগে কত ছিল, বর্তমান 10 বছর পরে কত হয়েছে, তাহলে জনসংখ্যার বৃদ্ধি কত তা আমরা পেয়ে যাই, কতজন মারা গেল তাও পেয়ে যায়, মৃত্যুর রেট কত তা আমরা বলতে পারি। তাহলে দেখেন এইখানে এই যে লোক গণনা করতে গিয়ে আরো আনুষঙ্গিক কিছু আমরা পেয়ে যাই। তাহলে তুমি বলতে পারো পূর্বে সে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার, গ্রোথ রেট, এটা বেশি না কম, মৃত্যুর হার পূর্বের চেয়ে বেশি না কম। তাহলে বেশি বা কম এখানে একটা জরিপ হতে পারে। যদি বেশি হয় কেন বেশি, যদি কম হয় কেন কম, এগুলোর উপর যদি আমরা আবার তথ্য নিয়ে রিসার্চ করি সেখানে সুন্দর ফলাফল পাওয়া যাবে। তাহলে যদি আমরা মনে করি যে না এই মৃত্যুর হার এই কারণে কমে যাচ্ছে, তাহলে ওই আমাদের কি হবে, তাহলে এটা আরো মানুষের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এই পদ্ধতিগুলো যদি আপনি গ্রহণ করেন তা আপনার মৃত্যুর ঝুঁকিটা আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বার, আপনার সমাজের মৃত্যুর হার কমে যাবে। এটা আমাদের জন্য উপকারী না? তাহলে আমাদের দেশে পরপর 10 বছর পর পর আমাদের জরিপ করে থাকি, এটাকে বলে আমরা আদমশুমারি। কিন্তু এখানে আমি বলি যে আসলে এটা একটা সরকারি সিদ্ধান্ত, আমাদের বলার কিছু নেই। তুমি দেখো, আমি বলি যে আদমশুমারি যদি আমরা করেই থাকি তাহলে দেখো হাজার হাজার কোটি টাকা আমাদের খরচ হয়। কিন্তু তুমি এটা না করে দেখো সরকারের বিভিন্ন একজন গ্রামের চৌকিদার পর্যন্ত কিন্তু সরকারি বেতন পায়, একজন মেম্বার বেতন পায়, চেয়ারম্যান বেতন পায়, একজন প্রাইমারি শিক্ষক বেতন পান, একজন হাই স্কুলের যে বেসরকারি স্কুল কলেজ রয়েছে তারা বেতন পায়। তো একটা ইউনিয়নে দেখো ওয়ার্ড পর্যন্ত মেম্বার আছে, স্বাস্থ্যকর্মী রয়েছে, টিচার রয়েছে, তারা কিন্তু সবাই সরকারি বেতন ভোগ করে। তাহলে এটা কিন্তু একটা জনসংখ্যাটা ছোট্ট হিসাব, যে তুমি যদি জনসংখ্যার তথ্য সংগ্রহ করো, একটা তোমার মনে করো তোমার গ্রামে 5,000 লোক ছিল, এক বছরে তোমার 100 জন লোক বেড়েছে, তাহলে কোন 5100, মারা গেছে 20 জন, বাদ দাও, তাহলে তোমার আগে ওই 20 বাদ দিলে কত হলো, 80 জন। তাহলে আগে ছিল কত, 5,000, এখন বৃদ্ধি হলো 80 জন। এভাবে করে করে যদি তুমি টোটাল 9টা ওয়ার্ড আছে একটা ইউনিয়নে, তাহলে মোট জনসংখ্যা কত, বৃদ্ধি কত, হ্রাস কত করে তুমি মোট জনসংখ্যার হিসেব দিতে পারো না? এটা করে যদি ইউনিয়নটা দেয়, ইউনিয়ন থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে উপজেলায় যাবে, উপজেলা থেকে জেলায় যাবে, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে মন্ত্রণালয় চলে আসবে, তাহলে জনসংখ্যার হিসাব বছরের হিসাব বছরে দেওয়া সম্ভব। কিন্তু 10 বছর একটা বিশাল গ্যাপ, এই গ্যাপে কত হিসাব হারিয়ে যায় সোজা। 10 বছর তো ছোটখাটো ব্যাপার নয়, এটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তাহলে আদমশুমারি আমরা 10 বছর পর পর করে থাকি। এখন আদমশুমারির সাথে একটা আরেকটা যোগ হয়েছে খানা গণনা, ঘর গণনা। হ্যাঁ, কতজন লোক এক বাসায় খেলো এবং ওখানে কিন্তু থাকে থেকে কাউন্ট করা হবে। যাই হোক, আরেকটা কি নমুনার উপর ভিত্তি করে, সেটা হলো প্রতিনিধিত্বকারী মান। তোমরা জানো এবং আমরা বলেছি সেই প্রতিনিধিত্বকারী মান কারা, কেন নেই প্রতিনিধিত্বকারী মান? যখন আমাদের শিক্ষাগত তথ্যের কথা বলবো, অর্থনৈতিক কোনো তথ্যের কথা বলবো,
তখন তো আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বারবার বলি, শিক্ষার তত্ত্ব পেতে হলে তোমাকে বাড়ি বাড়ি যেতে হবে না, প্রত্যেকটা থানায় যেতে হবে না। কারণ তুমি মনে করো ঢাকা কলেজের সামনে যদি একজনকে দাঁড় করিয়ে দাও যে আপনি ভাই এই শিক্ষার তত্ত্বগুলো সংগ্রহ করুন, দেখো এই অঞ্চল দিয়ে কম শিক্ষিত লোকেরাও যায়, অধিক শিক্ষিত লোকেরাও যায়, একেবারে অশিক্ষিত লোকেরাও যায়। তো এখানে তো আমরা এখানেই তত্ত্ব পেতে পারি, যেন বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। অর্থনৈতিক তত্ত্বের কথা যদি বলো, তুমি একটা এরিয়াকে ধরো না, তুমি একটা এরিয়াকে ধরে তুমি তথ্যগুলো কালেক্ট করো না, তাহলে দেখবে তুমি যে এরিয়াটা ব্যবহার করছো ওই এরিয়াতে মানে ধনী লোক আছে, গরিব লোক আছে, দিন আনে দিন কে আছে না। সুতরাং এই কারণে প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। আর জনসংখ্যার তথ্য এভাবে তুমি বেস কোন একটি এলাকাকে ভিত্তি ধরে জনসংখ্যার তথ্য তুমি পেতে পারো না। কারণ অনেকগুলো উপাদান আছে। তুমি ঢাকা বসবাস করো, তুমি আমার গ্রামে যেতে চাও না, তুমি কি এই এলাকাটা একটা ঢাকার কোনো এটি ওয়ার্ডকে ভিত্তি ধরে তুমি জনসংখ্যা হিসাব দেখালে যে প্রতি বর্গ কিলোমিটারে 10,000 বা 12,000 লোক হিসাব করে মানে বাস করে, এই 12,000 লোককে যদি তুমি জনসংখ্যার বাংলাদেশের আয়তন দ্বারা গুণ করো, তাহলে বাংলাদেশের লোক সংখ্যা কত হবে? আবার গ্রামগঞ্জে অথবা পার্বত্য এরিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 160 বা 70 জন। হ্যাঁ, তাহলে তুমি যদি 170 ধরে আয়তন দ্বারা গুণ করো, তাহলে লোক সংখ্যা কমে যাবে না? এই সঠিক হিসেবে পাওয়া যায় না। কিন্তু যে কোনো অর্থনীতির তথ্য, শিক্ষার তথ্য, অন্য যে কোনো তথ্যের কথা বলবো, সেটা মোটামুটি গ্রামেও যেমন পাওয়া যাবে এখানেও তাই পাওয়া যাবে। সুতরাং এই ক্ষেত্রে খুব একটা ভেরি করে না। সুতরাং নমুনা জরিপ এই ক্ষেত্রে আমরা করতে পারি জনসংখ্যার হিসাব ছাড়া, ভূমি জরিপ ছাড়া, বা গণনা ছাড়া আমরা কিন্তু নমুনার উপরে ভিত্তি করে অন্য যেখানে প্রতিনিধিত্বকারী মানের মাধ্যমে কাজ করা যায় সেগুলো আমরা করতে পারি। সুতরাং প্রতিনিধিত্বকারী মানের উপর ভিত্তি করে যে জরিপ বা গণনা কার্য সম্পন্ন করা হয় তাকে কি বলে? নমুনা জরিপ। কে পারবে? ওকে, তাহলে এখন এই নমুনা আমরা কালেক্ট করতে গিয়ে এখন তুমি বলতে পারো স্যার নমুনা জরিপ ভালো না সুমারি জরিপ ভালো? প্রশ্ন থাকতে পারে। তুমি কি মনে করো? তুমি অবশ্যই মনে করছো স্যার নমুনা জরিপ ভালো। কেন ভালো? আবার বলতে পারো স্যার, কেউ বলবে, তোমার বন্ধুই পাশ থেকে বলবে না সুমারি জরিপ বলে ভালো। কেন? দুইটারই যুক্তি আছে। যে স্যার নমুনা জরিপ আমরা যদি করতে যাই তাহলে এখানে সময় ক্ষেপণ কম হবে, অর্থের খরচ কম হবে, এবং তাহলে কি কি অর্থ, সময় এবং শ্রম তিনটেই কম লাগবে। তাহলে আমি যে শ্রমটা এখানে না দিয়ে কিছুতে অন্য জায়গায় যদি দেই তাহলে আমার আরেকটা ভালো কাজ হবে, তাই না? তুমি এটা বলতে পারো, কিন্তু মনে রাখতে হবে পপুলেশন, তুমি তোমার ক্লাসে 100 জন ছাত্র আছে, এখন প্রতি মাসে ছাত্ররা কত টাকা খরচ করে এটা যদি তুমি বের করতে চাও, তুমি এমন হতে পারে যে তুমি যদি 100 জনের কাছ থেকে তথ্য নাও সেটা কিন্তু 100% একুরেট, কারণ এখানে আর ভুলভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তুমি কাউকে বাদ দাও নাই। কিন্তু এমন হতে পারে যে তুমি নমুনার মাধ্যমে, প্রতিনিধিত্বকারী মানের মাধ্যমে 100 জন থেকে 20 জন বা 10 জন বা 15 জন নিয়ে তুমি কাজ করলে, এমন হতে পারে ওই ক্লাসে যারা সবচেয়ে ধনী, যারা মাসে 5,000 বা 10,000 টাকা খরচ করে, এমন ছেলেরা গণনায় অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে যে ছেলে 10,000 টাকা খরচ করে আর যে ছেলে মাসে 2,000 টাকা খরচ করে, বাবা মার কাছ থেকে আনতে পারে না, টিউশনির মাধ্যমে খরচ যেটা টাকা পায় ও দিয়ে সে তার খরচ চালায়, তাহলে যে 10,000 টাকা বাবার কাছ থেকে এনে খরচ করে তার সাথে তার জীবনযাত্রার মানের বিশাল পার্থক্য হবে। তাহলে এক্ষেত্রে কি 2,000 টাকা আর 10,000 টাকা বলো প্রতিনিধিত্ব হয় কিনা? রিপ্রেজেন্টেটিভ কখনই হবে না 10,000 আর 2,000 টাকা, তাই না? সুতরাং আবার এমনও হতে পারে তুমি লটারির মাধ্যমে সিলেক্ট করলে, সেই লটারির মাধ্যমে যাদেরকে তুমি নিয়েছো নমুনা, এমন হতে পারে সবচেয়ে গরিব ছাত্রগুলো তোমার গণনার অন্তর্ভুক্ত হতে পারে, কারণ তুমি তো নিজে দেখে দেখে নাওনি, যে আসছে তুমি তাকে গ্রহণ করেছো। বিভ্রান্তি না? কিন্তু এই বিভ্রান্তিটা দূর হয়
যদি তুমি 100 জনকে নিয়ে গণনা করো, তখন আর তোমার কে বড় লোক, কে ছোট লোক, কে কম টাকা খরচ করে, কে বেশি টাকা খরচ করে, এই ধরনের কোনো, কে তার মানে ছোট লোক নয়, কে কোন পরিবার থেকে এসেছে, কেমন তার পরিবার থেকে এসেছে, এটা তুমি বলতে পারবে। তোমার একটা অ্যাভারেজ আসবে, তুমি সবার জন্য একটা সুন্দর একটি মান পাবে, যেখানে তুমি কাউকে হেয় প্রতিপন্ন করার সুযোগ থাকবে না। সুতরাং আমি এই ক্ষেত্রে বলবো যে নমুনার যে ক্ষেত্রে পপুলেশন অনেকটাই কার্যকরী, এবং পপুলেশনকে নিয়ে টোটালকে নিয়ে যখন তুমি গণনা কার্য সম্পন্ন করবে, সেটা অবশ্যই ভালো ফল দিবে। এখন আসো, তাহলে এত কিছু ভালো জেনেও আমরা সমগ্রকে নিয়ে কাজ করি না, কেননা কি কারণে? তা আমরা বলি, 3টা কারণের কথা আমরা বলি। কি কি? একটা বলি অর্থ বাঁচাতে চাই, আরেকটা বলি সময় বাঁচাতে চাই, আর হলো শ্রম বাঁচাতে চাই। এখন যদি আমরা বলি যে আসলে আমাদের দেশে গবেষণাটা অতটা আমরা বলবো ফলপ্রসূ হয় না। কেন তোমরা বলতে পারো? একটা দেখো, উন্নত বিশ্বগুলোতে গবেষণার জন্য একটা দেশে যখন তোমার বাজেট দেয়, একটা বাজেট একটা বড় অংশ বরাদ্দ রাখে গবেষণার জন্য। আর এই অনুন্নত দেশগুলো, ডেভেলপিং কান্ট্রিগুলো, তারা গবেষণাকে বাদ দিয়ে অন্যান্য আদার সেটে ডেভেলপ করার চেষ্টা করে, যেমন কনস্ট্রাকটিভ যে কাজগুলো রয়েছে ডেভেলপমেন্টের, এইগুলোর ক্ষেত্রে কাজ করতে হয়। ফলে যে পরিমাণ গবেষণায় বরাদ্দ দরকার, সেই পরিমাণ বরাদ্দ গবেষকরা পান না। ফলে ফলাফল কি? ওই ততই বছর। কারণ যেখানে তুমি গবেষণা করবে সেখানে লোকবল দরকার আছে, ডাটা কালেক্ট করতে হবে, এখানে বিরাট একটা খরচের ব্যাপার স্যাপার আছে। এখন তোমাকে যদি অর্থই না দেয়, তুমি যদি তোমার বেতন না পাও, বেতনের বাইরে তোমাকে একটা খরচ দিতে হবে ডাটা কালেকশন গবেষণার জন্য, সেটা যদি তোমাকে গভর্নমেন্ট বা কোনো সংস্থা না দিতে পারে, তুমি সেই কাজটি করবে? জাস্ট একটা উদাহরণ দিই, আমি তোমাকে 10,000 টাকা দিলাম, অথবা আমি তোমাকে 1 লক্ষ টাকা দিলাম, এখন বলবো স্যার দেন 1 লক্ষ টাকা দিলাম, বলবো বাংলাদেশের লোক সংখ্যার হিসাব আমাকে 1 মাসের মধ্যে দিবা, সম্ভব? অথবা 2 মাসের মধ্যে দিলাম, অথবা 6 মাস দিলাম, 6 মাসও তুমি পারবে। তাহলে তোমাকে 6 মাসে পারতে হলে কি করতে হবে? তোমাকে টাকা দিতে, তুমি আবার কতগুলো তথ্য কালেক্ট করার জন্য তোমার ম্যান পাওয়ার দরকার, তুমি তাদেরকে নিয়োগ করবে, তাহলে ওদেরকে আবার বেতন দিতে হবে, তোমার টাকা কিন্তু 1 লাখ। তাহলে তুমি কি করবা? বসে বসে বাড়িতে বসে আগের তথ্য নিয়ে হ্রাস বৃদ্ধি করবা। জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা কমতে পারে না, বাড়তে পারে। সুতরাং একটু বাড়িয়ে দেই। গত বছর এই রেট ছিল 1.43, মানে জনসংখ্যা বৃদ্ধির হার, মনে করো এবার 1.40 ধরি, তাহলে মোটামুটি হয়ে যাবে জনসংখ্যা হিসেব আমি, অথবা 1.45 ধরি, তাহলে কি বলবো যে আগের চেয়ে একটু বাড়ছে, কারণ আগে ছিল 17 কোটি, এখন যদি আমি এবার 15 কোটি বাড়াই কমাই দিই, তাহলে তো আমার ধরবে কায়দা করে যে তুমি আসলে এই তথ্য নিয়ে কাজ করো নাই, তাহলে আমি একটু 18 কোটি বাড়াই দিই। তাহলে এই যে একটা পেছন থেকে কাজ করা, অন্য জগতের দিকে চলে যাওয়া, মূল কাজকে ফাঁকি দেওয়ার কারণ কি? তোমার অর্থ কষ্ট। কারণ যে পরিমাণ তোমাকে সময় দিতে হবে, সেই পরিমাণ লিকুইড যে মানি, অর্থ তোমাকে সরবরাহ করা হয় নাই। তাহলে তুমি নিজের পকেটে টাকা দিয়ে কিন্তু গবেষণা করবে? আমার মঙ্গলের জন্য তুমি কাজ করবে না, এটি কেউ করে না। সুতরাং গবেষণার ক্ষেত্রে তোমাকে সাফিসিয়েন্ট মানি দরকার, তাহলে ভালো কিছু বের হয়। আর তুমি যদি গবেষণার জন্য ইউনিভার্সিটিগুলোকে প্রচুর পরিমাণে অর্থ দরকার গবেষণার জন্য, সেটা যদি আমরা প্রোভাইড করতে না পারি, তাদেরকে সরবরাহ সাপ্লাই না দিতে পারি, তাহলে সেই গবেষণাগুলো মুখ থেকে পড়ে যাবে, সেটা কখনোই আলোর মুখ দেখে না। হয় কিছু একটা হয় যেটা সমাজের কোনো কাজে আসে না, দায় সারা গোছে হয়। তো সুতরাং উন্নত বিশ্বগুলো এই গবেষণার জন্য প্রচুর পরিমাণে টাকা তারা বরাদ্দ রাখে বা ব্যয় করে, তাহলে ভালো কিছু তারা করতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলো একটা অর্থনৈতিক বেড়াজালের মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই, যেটাকে আমরা বলি সংকটের মধ্যে পড়ে যাই। আচ্ছা, তাহলে গেল, তাহলে আমরা নমুনা জরিপ ভালো না সুমারি জরিপ ভালো, এখান থেকে আমরা পেয়েছি।
তারপর আমরা বলেছি যে অনেক সময় সুমনি জরিপ ভালো, তারপর আমরা এটা বাদ দিয়ে নমুনার উপরে ভিত্তি করে কাজ করি। ওই 3টা কারণের জন্য আমরা বলেছি, সুতরাং এগুলো নিয়ে আর বলার সুযোগ নেই। এখন আসো আর কাছে পাইলট সার্ভে। কি পাইলট সার্ভে মানে প্রায়োজনীয় কোনো কাজ করার পূর্বে ওই কাজ সম্পর্কে একটু ধারণা নেওয়া। কোনো কাজ করার পূর্বে ওই কাজ সম্পর্কে একটু ধারণা লাভ করা, যাকে আমরা বলি পাইলট সার্ভে। আমি ফয়সালের বাড়ি দিনাজপুর ধরো, এখন আমি আর রাজা দিনাজপুর যেতে চাই, কিন্তু আমরা কখনো দিনাজপুর যাইনি। এখন ক্লাসে খুঁজে বের করলাম যে কার বাড়ি দিনাজপুর, দাঁড়া ফয়সাল বলল স্যার আমার বাড়ি দিনাজপুর। তাহলে আমি কোথায় যাব? দিনাজপুর। এখন দিনাজপুরের গাড়ি থেকে যাবে তা আমি জানি না, সাড়ে থেকে আমি জানি না। দিনাজপুরে আমি নামবো কোথায় গিয়ে তা জানি না। ওইখানে আমি থাকবো, ভালো হোটেল আছে কিনা জানি না। আমি যে তথ্যগুলো কালেক্ট করতে চাই সেগুলো দিতে পারবো কিনা তাও আমি জানি না। সেই ধরনের লোকবল আমি ওখানে পাবো কিনা তাও আমি জানি না। তাহলে অনিশ্চয়তার মধ্যে তো আমরা হাঁটতে পারি না। অন্ধকারে আমি কতক্ষণ হাঁটতে পারবো? এক সময় কিন্তু আমি কিছু দূর গিয়েই আবার ব্যাক করব, কারণ আমি অন্ধকারের মধ্যে আর যেতে চাচ্ছি না। তাহলে কি করবে? আমি ফয়সালকে জিজ্ঞেস করলাম, ফয়সাল আমি দিনাজপুর যেতে চাই, কিভাবে যাবে? ও আমাকে একটা নির্দেশনা দিল, একটা গাইডলাইন আমাকে দিল। তাহলে দেখো, এখন কি আমাকে খুঁজতে হবে যে কোথায় গিয়ে নামবো, কোন হোটেলে থাকবো? কারণ আমি তো পূর্বে জেনে গেছি যে এই হোটেলটা ভালো, এখানে কেমন নামতে হবে, এই হোটেলে খাবার মান ভালো, এই লোকগুলো। ও যদি আমাকে কিছু লোকের তথ্য দিল, স্যার এদের কাছে গিয়ে যদি আপনি হেল্প চান, এরা হেল্প করবে, আপনার কোনো, আমি বলে দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না। তাহলে আমার সাহসের মাত্রাটা বেড়ে যাবে না কমে যাবে? আমার কাজের প্রতি যে একটা আগ্রহ আছে সেটা আরো বেড়ে যাবে, যে না আমি ওখান থেকে কিছু হেল্প আমি পাবো। তো অনিশ্চয়তার মধ্যে থাকা, যেটাকে আমরা বলি অনিশ্চয়তা, সে অনিশ্চয়তার মধ্যে আমার হাঁটার দরকারটা কি? তাহলে আমরা কোনো গণনা কার্য করার পূর্বে, কোন একটি কাজ করার পূর্বে ওই কাজ সম্পর্কে একটু জেনে নেওয়াটাকে আমরা বলি প্রাক যাচাই বা পাইলট সার্ভে। এখন এই জরিপ করতে গিয়ে কতগুলো জরিপের ধাপ আছে, কতগুলো কাজকে তুমি করতে হয়, কতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে। তাহলে এখন তুমি জরিপ করবে, জরিপটি করবে, গণনা কার্য সম্পন্ন করবে, অথবা তুমি কোন একটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে যে ধরো বাংলাদেশের মানুষেরা এই যে আমপান হলো সাতক্ষীরাতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বসত বাড়ি গেছে, আম গেছে, মানে গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়েছে, ধান পাটের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘেরের ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ক্ষতিগ্রস্ত হয়েছে না? এখন তুমি এলাকায় কাজ করো, লবণাক্ত পানি ঢুকে খাবার পানি নষ্ট হয়েছে এবং ফসলগুলো নষ্ট করে দিয়েছে। এখন তুমি এখানে যাবে, এখানে তাহলে কেন যাবে তার উদ্দেশ্যে থাকতে হবে। তুমি কি চাচ্ছ, তাহলে যাবে কেন? যে কি পরিমাণ আর্থিক ক্ষতি ওখানে হলো, মানুষের জীবনযাত্রার মান কি পরিমাণ হ্রাস পেলো, এখানে দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে না কমেছে, এই যে আমপানের ফলে তাদের কোনো উপকার হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিটা কি পরিমাণ হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাহলে তুমি মৌখিকভাবে বলতে পারবে না, এগুলো তথ্য নিতে হবে ওই অঞ্চলের মানুষের কাছ থেকে। একজন মানুষের মনে করো 10 বিঘের একটা আম বাগান ছিল, উনি মনে করছেন যে মিনিমাম আমি এখান থেকে 10 লক্ষ টাকা আমি লাভ করতে, মানে আমার আসবে। উনি খরচ হয়েছে গাছের বাগানের প্রতি 5 লক্ষ টাকা। উনি চিন্তা করলেন যে আমি 5 লাখ টাকা, আমি 10 লাখ টাকা বিক্রি করলে পাবো, তো আমি 5 লাখ টাকা খরচ বাদ দিলে আমার 5 লাখ টাকা লাভ হলো, যা দিয়ে আমি পরবর্তী বছরটা আমি ভালো চলতে পারবো। মানুষের হিসাব থাকে, তুমি তো আন্দাজের উপরে ভর করে চলতে পারবে, তোমার একটা বাজেট থাকে, তোমার একটা কল্পনা থাকে
তোমার এটা পরিকল্পনা অবশ্যই আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, প্রত্যেকটা রাষ্ট্রে আছে। এখন ওনার আমটা, বাগানের আমটা 50% নষ্ট হয়ে গেল। তাহলে দেখো ওনার বিক্রি কিন্তু এখন হচ্ছে 10 লাখ থেকে 5 লাখ, উনি খরচ করেছে কত? 5 লক্ষ টাকা। তার ওনার লাভ না লস? কিছুই নেই। তাহলে উনি পরবর্তী বছর চলবে কি করে? আবার এই আম বাগানটা পরিচর্যা তার লোক নিয়ে করতে হবে, সে টাকাটা উনি কোথেকে পাবেন? উনি লোন করবেন, উনি ঋণগ্রস্ত হবেন। তাহলে একটা প্রকৃতি, একটা প্রাকৃতিক যে বিপর্যয়, ওনার জীবনটাকে একটা বিপর্যস্ত করে দিল, ওনার ফ্যামিলিকে তছনছ করে দিল। এই যে হিসেবগুলো, এগুলো ওনাকে জিজ্ঞেস করতে হবে গিয়ে। তুমি আন্দাজের উপরে, কল্পনার উপর ভিত্তি করে কখনোই জরিপ করা যায় না। যেখানে তথ্য দরকার সেখানে তোমার জরিপের দরকার। সুতরাং যে কোনো কাজ করো না কেন, সেখানে উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্যকে ভিত্তি করতে হবে, ওই টাইপের তথ্যগুলোকে কালেক্ট করতে হবে এবং ওই তথ্যের উপর ভিত্তি করে যে তুমি কি চাচ্ছ, তোমার ফাইন্ডিংসটা কি, তার উপর ভিত্তি করে তোমার গবেষণাগুলো করতে হবে, ফলাফল পেতে হবে, ব্যাখ্যা করতে হবে। দিস ইজ দ্যাট ফ্যাক্ট। এখন আসো, এই যতগুলো জরিপ করো, প্রাক জরিপ করো আর সরাসরি জরিপ করো, তার পিছনে আরেকটি কারণ, সেটা কি? প্রশ্নমালা, কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার কাকে বলে? আমরা প্রতিনিয়ত যদি কিছু জানতে চাই, প্রতিনিয়ত থেকে আমরা জানতে চাই। এখন অনেক জানাই তো আমরা মনে রাখতে পারি না। আমি তোমাদের ইয়ারের ছেলেদের কাছ থেকে আমি চিন্তা করলাম এই বিষয়গুলো ওদের কাছ থেকে আমার জানতে হবে। আমরা এখন যেটা বলি 10 মিনিট পরে মনে থাকে না কি বলেছিলাম। থাকে, তোমাদের থাকতে পারে, কিন্তু আমার বয়স হয়েছে, আমার থাকে না। তোমাকে একটা বোর্ডের প্রশ্ন করতে দেওয়া হলো, তুমি কিন্তু আন্দাজে প্রশ্ন বানাতে পারবে না। তোমাকে দেখতে হবে বিগত বছরের কি কি প্রশ্ন এসেছিল, গতবার, আগের বার, তাহলে তুমি প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এমন এই টাইপের প্রশ্ন করতে হবে। এখন তুমি মন করে যদি প্রশ্ন করো, এই মন করা প্রশ্ন দিয়ে তুমি কিন্তু পার পেতে পারবে না। তাহলে আমাদের কথাগুলো আমরা জরিপ করব, গণনা কার্য সম্পন্ন করব। এই গণনার সাথে অনেকগুলো আমার বিষয় জড়িত। আমি যে বিষয়ে কাজ করতে চাই সেই বিষয়ের অনেকগুলো প্রশ্নের সাথে জড়িত, অনেকগুলো জানতে হবে। কোনো জানা কাজে লাগবে, কোনো জানা আমার কাজে লাগবে না, কিন্তু একটা তথ্য কালেক্ট করতে গিয়ে আরেকটা তথ্যে সাহায্য নিতে হবে। কথা হচ্ছে আমি কি জানতে চাই সেগুলো আমি যদি লিখে না রাখি, লিখে যদি না দেই, তাহলে দেখা যায় মাঠ পর্যায়ে আমি যখন কাজ করব সেটা জিজ্ঞেস করতে অনেক তথ্য আমি ভুলে গেছি, কিছু জিজ্ঞেস করতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দরকার, সেটাই আমি জিজ্ঞেস করতে পারি, ভুলে গেছি। কিন্তু আমি যে গবেষণা করব, গবেষণার জন্য কি কি দরকার, সেই জিজ্ঞাসাগুলো যদি কাগজে লিপিবদ্ধ করি, ওই অনুসারে যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তুমি বলো আমার এখান থেকে তথ্যের মিসিং এর কোনো সুযোগ আছে? আর সেটা না করে যদি তুমি আন্দাজে গিয়ে জিজ্ঞেস করে একটা অর্থ দেখা যাবে আসল জিনিসই তোমার হারিয়ে গেছে। এই অসুবিধাগুলো দূর করার জন্য, যাতে হারিয়ে না যায়, যাতে যথাযথভাবে আমরা তথ্যগুলো কালেক্ট করতে পারি, এই জন্য আমাদের প্রশ্নমালা দরকার। প্রশ্নমালা মানে অনেকগুলো প্রশ্ন একটি কাগজের মধ্যে সাজানো এই কাগজটাকে আমরা বলি প্রশ্নমালা। ক্লিয়ার? আমাদের জিজ্ঞাসাগুলো কাগজে লিপিবদ্ধ করব। আমরা কি জানতে চাই ওগুলো লিপিবদ্ধ করব, তাহলে একটি আমরা কাঠামো পাবো, একটি প্রশ্নের কাঠামো, ওইটাকে আমরা বলি, কাগজ পাবো না লিখিত পাবে, ওইটাকে আমরা বলি প্রশ্ন। এখন প্রশ্নমালা কয় প্রকার বলো? আমার পড়াগুলো সহজে বুঝবে, আমি বারবার বলি, আমি যা বলি আমার মতো করে বলি, তুমি তোমার মতো করে লিখবে, বুঝতে হবে আগে। আমরা বলি যে প্রশ্নমালা 2 প্রকার। কি কি বলো? একটি খোলা প্রশ্ন, আর একটা হলো আবদ্ধ প্রশ্ন বা কাঠামো প্রশ্ন। খোলা প্রশ্ন কি? যে প্রশ্ন তুমি আগে থেকে জানো,
বাসায় বসেই তুমি উত্তরগুলো তৈরি করে পাঠিয়ে দিতে পারো। উদাহরণ, একটা কম্পিটিশন চলছে, সেই কম্পিটিশনে কি প্রশ্ন হবে তা আগে বলে দিলাম। ঢাকা কলেজে একটি রচনা প্রতিযোগিতা হবে ফার্স্ট ইয়ার অনার্স থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত। কি আমি একটা বিষয়ের নাম বলে দিলাম এই বিষয়ের উপরে, তাহলে তুমি নিজে ওই বিষয়ে লেখাপড়া করে একটি রচনা তৈরি করে আমার হাতে জমা দিবে। আর আমি যদি বলি কোনো কিছু বলবো না, আমি একটা রচনা দেবো, যে কোনো বিষয়ের হতে পারে, তাহলে তোমাকে এটা সমুদ্রে ফেলে দিলাম না, সাগরে মহাসাগরে ফেলে দিলাম না। তুমি কিছু দেখে আসলে আমি কোন বিষয় দেবো তা আমি তোমাকে বলি না, এটা কিন্তু উত্তর দেওয়া সম্ভব? সম্ভব। লিখতে পারলো, তোমার যদি জানা থেকে লিখতে পারবে, আর জানা না থেকে লিখতে পারবে না। সুতরাং যে প্রশ্নটা কি হবে সেটা আমি তোমাকে পূর্বেই বলে দেই, ওই প্রশ্নটাকে আমরা খোলা প্রশ্ন বলি। দেখো পত্রিকার এক করে লেখা থাকে, এই তুমি কি এটা সমর্থন করো, দেখো প্রশ্ন আছে, তুমি জেনে শুনে উত্তর দিতে পারো। আর কাঠামো প্রশ্ন বা আবদ্ধ প্রশ্ন, যে প্রশ্ন তুমি শুধু কাজের পূর্বে খোলা যাবে, পূর্বে কিছু কোনোভাবেই খোলা যাবে না, ওটাকে আমরা কাঠামো প্রশ্ন বলি। পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন কাঠামো, এটা খোলা যায় শুধু কাজের পূর্বে। যখন পরীক্ষা শুরু হবে তার 15-20 আধা ঘন্টা আগে, হ্যাঁ, সরকার নির্দেশনা যেটা বলা থাকবে ওই অনুসারে আমরা প্রশ্নগুলো খুলে দিই, এটাকে আমরা কাঠামো প্রশ্ন বলি। ওকে, এখন প্রশ্নগুলোর বৈশিষ্ট্যগুলো কি? তাহলে এটা ভালো একটা প্রশ্ন তোমরা করবে কি কি, যে একটা আমরা বলি যে লিখে দিতে পারো প্রশ্ন একটা, যে এইখানে বলতে পারি যে নমুনায়ন কি, নমুনায়নের ধাপগুলো বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি, যে ডিসকাস দ্য স্টেপস, ডিফারেন্ট স্টেপস অফ স্যাম্পলিং। 2 নম্বরে আমরা বলতে পারি হোয়াট ইজ কোশ্চেনিয়ার, ডিসকাস দ্য characteristics of the questionnaire, or আমরা distinguish between যেটা কি বলে, আমরা বলি ওপেন ডেট কোশ্চেনস এন্ড যে মানে যেটাকে আমরা বলি কাঠামো প্রশ্ন, যেটা আমরা বলি মানে ট্রেন, যেটাকে আমরা বলি কোশ্চেন, সেটাকে আমরা পার্থক্য বলতে পারি। যেটা আমরা বলবো যে কাঠামো প্রশ্ন এবং যে তোমার যে খোলা প্রশ্ন, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারো, এগুলো তুমি দেখতে পারো। আরেকটি কথা বলে নেই, নমুনা ত্রুটি। ত্রুটি মানে ভুল, আমরা সর্বদাই কিছু না কিছু ভুল করে থাকি, করি না? সর্বদাই কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো কি? নমুনা ত্রুটি এবং অনমনীয়তা। এটি একটু থাকুক, আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আর একটু ডিসকাস করবো। তো আগামী সোমবার আবার আমার ক্লাসটা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সরকারি নির্দেশনাগুলো মেনে চলবে, যেগুলো বলা আছে এর বাইরে তোমরা সরকারি নির্দেশনা বাইরে যাবে না। নিজেরা ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে, সমাজকে ভালো রাখবে, রাষ্ট্রকে ভালো রাখবে। ধন্যবাদ।